ফাইনালি তোমাদের সকলের প্রচুর রিকোয়েস্টের কারণে ধুরন্ধর মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হলো। এই মুভিটা তোমরা ইতিমধ্যেই সকলে দেখে ফেলেছো, এমনকি এক্সপ্লেন ভিডিও হয়তো দেখা হয়েছে। তবে তোমাদের রিকোয়েস্টে আমি এমনভাবে এটাকে এক্সপ্লেন করেছি যেটা দেখার পরে তোমরা নতুনভাবে ফিল পাবে। সিনেমার প্রত্যেকটা দৃশ্যে রয়েছে টানটান উত্তেজনা আর অপ্রত্যাশিত মোড়। কখনো মনে হতে থাকবে নায়ক মরতে বসেছে, আবার পর মুহূর্তে সে একটা উল্টা চাল দিয়ে নিজেকে বাঁচিয়ে নিবে। কিন্তু এই মুভির প্রত্যেকটা সিদ্ধান্তের মূল্য চুকাতে হয় তাদের জীবন এবং রক্ত দিয়ে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য আমার জাস্ট দুইটি কথা। এই মুভিটা আমি পার্সোনালি এক্সপ্লেন করার বিপক্ষে ছিলাম, তবে তোমাদের কাছে ভোটিং করেছিলাম যে মুভিটা এক্সপ্লেন করব কিনা। তোমরা সকলেই বলেছিলে মুভিটা এক্সপ্লেন করার জন্য, যার কারণে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও এই মুভিটা আমি এক্সপ্লেন করেছি। তবে তোমাদের কাছে আমার জোর অনুরোধ, এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের ধুরন্ধর মুভির কড়া এক্সপ্লেন। মুভি শুরুটা হয় পাকিস্তানের পাহাড়ে ঘেরা কান্দাহার বিমানবন্দর এলাকায়, যেখানে তারিখ ছিল 30 ডিসেম্বর 1999। এখানে একটা ভারতীয় বিমানকে হাইজ্যাক করে রাখে পাকিস্তানের এক আততীয় গ্রুপ জায়শি মোহাম্মদের লোকেরা, কারণ তাদের কিছু লোককে ভারত সরকার আটক করে রেখেছিল। আর এমন ঘটনায় সেখানে জায়শি মোহাম্মদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয় ইন্ডিয়ার ইন্টেলিজেন্সি ব্যুরোর প্রধান অজয় সোনাল। তার কিছুক্ষণ পর সেখানে ভারতের ফরেন মিনিস্টারও চলে আসে। তারপরে অজয় এবং মন্ত্রী বিমানের ভেতরে উঠতে একদম ভরকে যায়, কারণ সেখানে অনেকেই রক্তাক্ত মৃত অবস্থায় পড়েছিল। মানে ততক্ষণে আততায়ীরা জিম্মিদের অনেককেই খুবই নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। আর তখনই সামনে আসে জায়শি মোহাম্মদের নেতা মনসুর মিস্ত্রি। তাকে দেখে অজয় জানায় যে প্রধানমন্ত্রী তোমাদের দাবি মেনে নিয়েছে এবং খুব শীঘ্রই তাদের আটক 3জন ব্যক্তিকে ছেড়ে দেবে, আর এটির বিনিময়ে তাদের হাতে আটক ভারতীয় জিম্মিদেরকে ছেড়ে দিতে হবে। তবে এখানে মনসুর ওই মন্ত্রীর কাছে এর বিনিময়ে অর্থ দাবি করে বসে। এখানে আর কোনো কুল কিনারা না পেয়ে মন্ত্রী তাতেও রাজি হয়ে যায়। এরপরে সিনে অজয় তাদের জিম্মিদের দেখতে যায় এবং সে দেখতে পায় যে একটি ঘরের মধ্যে সকল জিম্মিদেরকে সাদা কাপড়ে চোখ বেঁধে রাখা হয়েছে। এরপর সে সবার চোখ থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলে এবং তাদের বলতে থাকে যে আগামীকাল সবাইকে মুক্তি দেওয়া হবে এবং সবাইকে ভারত মাতা কি জয় বলে স্লোগান তুলতে বললে ভয়ে কেউ গলা দিয়ে আওয়াজ বের করে না, কারণ সেখানে জায়শি মোহাম্মদের নেতা মনসুর তখনও বন্দুক হাতে দাঁড়িয়েছিল। মানে বুঝতেই পারছো কোন লেভেলের ভয় পেয়েছে। অজয় বিষয়টা বুঝতে পারে, তবে পরিস্থিতি ঘোলাটে হবে ভেবে সে আর কিছু বলার সাহস করে না। এরপর অজয় মন্ত্রী এবং রয়ের প্রধানের সঙ্গে আবারও একটা বৈঠক বসে, আর সেখানে রয়ের প্রধান অজয়কে দেশের অভ্যন্তরীণ বিষয় দেখতে বলে এবং তিনি আন্তর্জাতিক বিষয়টা দেখার দায়িত্ব নেয়। এবারে দৃশ্যটা ইন্ডিয়ার পার্লামেন্ট ভবনে নিয়ে যাওয়া হয়। তারিখটা ছিল 2009 সালের 13 ডিসেম্বর। হঠাৎ গাড়িতে করে একদল আততায়ী সেখানে ঢুকে যায় আর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আসলে এটাও ছিল জায়শি মোহাম্মদেরই দল। এখানে এই আততায়ীদের একজন সব তথ্য জানত, কিন্তু গুলি খেয়ে আহত হয়ে ইন্ডিয়ান আর্মিদের হাতে ধরা পড়ার পরে পুরো শরীরে বোম লাগিয়ে ব্লাস্ট করে দেয়, যেন কোনো তথ্য ইন্ডিয়ার হাতে না পৌঁছায়। বিষয়টা নিয়ে এবার ফরেন মিনিস্টার আবারও অজয়ের সঙ্গে একটা বৈঠকে বসে এবং সেখানে সে জানায় যে প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। তাই মন্ত্রী অজয়ের সেই বিমান হাইজ্যাকের সময় দেওয়া প্ল্যানটাকেই কাজে লাগাতে চায়, আর সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ধুরন্ধর। আর তখন অজয় জানায় অপারেশনটা সঠিকভাবে চালাতে কিছু সময় লাগতে পারে, তবে মন্ত্রী তাতেও রাজি হয়ে যায়। এরপরে 2004 সালের এক দৃশ্যে নিয়ে আসা হয় আফগানিস্তান সংলগ্ন পাকিস্তানের একটা বর্ডারের কাছে। সেখানে আমরা বড় চুলদাড়িতে হামজা আলী নামক একজন লোককে দেখতে পাই। মূলত সে একটা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে এই বর্ডারে এসেছে। এরপর পাকিস্তানের বর্ডার ক্রস করে সরাসরি করাচির একটা শহরে ঢুকে পড়ে। এখানে ঢুকার পরে সে যেই দিকেই তাকাতো তার সামনে শুধু রহমান আর বাবু ডাকাতের ব্যানার এবং বিলবোর্ড চোখে পড়তো। এরপর সে আসে আলম জুস ফ্যাক্টরিতে। মূলত তার এখানে আসার কথা ছিল। হামজা এখানে আসার পরে আলমের কাছে একটা কাজ চায়, তবে অপরিচিত লোক দেখে আলম তাকে না করে দেয়। এই সময়ে সেখানকার স্থানীয় কিছু লোকজন তাকে দেখে কাছে এগিয়ে আসে, কারণ হামজাকে দেখে তাদের মনের মধ্যে কেমন যেন সন্দেহ হয়েছিল। তারা হামজাকে এসে নানান ভাবে প্রশ্ন করতে থাকলে হামজা তাদের কথার উত্তর দিতে পারছিল না, যার কারণে তারা হামজার ওপর চড়াও হতে থাকে। তবে ঠিক ওই সময়ে পাকিস্তানি পুলিশ চলে আসায় হামজা এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। পরদিন সকালে আলম যখন তার জুসের দোকান খুলে সে দেখতে পায় যে হামজা তার দোকানের সামনেই শুয়ে রয়েছে। হামজাকে এই অবস্থায় দেখে তার মনে মায়া হয়। অবশেষে সে হামজাকে কিছু খাবার দিয়ে তার পরিচয় জানতে চায়। তখন সে জানায় যে তার নাম হচ্ছে হামজা আলী, যদিও এটা ছিল তার একটা ফেক নাম, কারণ সে ছিল অপারেশন ধুরন্ধরেরই একটা অংশ, যাকে ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে। আলম তার দুর্দশার কথা শুনে তাকে কাজ দিতে রাজি হয়। আসলে
এখানে এই আলম নামের লোকটাও ছিল একজন স্পাই। এভাবে তাদের সেখানে 1 বছর কেটে যায়। একদিন আলম হামজাকে রহমান ডাকাতের বিষয়ে কথা বলতে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে আলম তাকে বলতে থাকে, এখানে আসার পরে সবার সাথে মিশতে আমার 6 বছর সময় লেগেছে, আর রহমানের ডাকাতের দলে ঢোকা এতটাও সহজ নয়। এখানে রহমান ডাকাতের একটা শক্ত প্রতিপক্ষ দল হলো বাবু ডাকাত। আলম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায় বাবুর অবৈধ সন্তানই হচ্ছে রহমান, আর রহমানের মা মারা যাওয়ার দিনই সে এই ব্যাপারটা জেনেছিল। তাই লোকে মনে করে যে রহমানই হয়তো তার মাকে মেরে ফেলেছে, আর তারপর থেকে বাবু এবং রহমানের মধ্যে সংঘর্ষ চলছে। আলম হামজাকে বলে সে যেহেতু একজন বালুচ তাই সহজেই রহমানের দলে ঢুকতে পারবে, কিন্তু বাবু ডাকাতের দল থেকে তাকে সাবধানে চলতে হবে। আসলে বছরখানেক আগে যারা হামজাকে অ্যাটাক করেছিল তারা ছিল বাবু ডাকাতেরই লোক। এর কিছুদিন পর হঠাৎ বাবু ডাকাতের দল চাঁদা না পাওয়ায় আলমের ফ্যাক্টরিতে হামলা করে। এ সময়ে হামজা বাবু ডাকাত দলের দিকে তাকিয়েছিল। তার এমন চাহনি দেখে বাবু ডাকাতের লোকজন তাকে উদ্দেশ্য করে হাসতে থাকে। একদিন আলম হামজাকে বাবু আর রহমান ডাকাত নিয়ে একটা খবর দেয়। সে জানায় যে বাবু রহমানের সঙ্গে কোনোভাবে পারবে না, তাই সে আরো একটি দল পাপ্পুর দলে ফিরেছে। তবে আজকে মহল্লায় একটা বিয়েতে রহমানের ছোট ছেলে নাইম আসবে। এরপরে আলমের কাছে একটা লোক আসে যার নাম হচ্ছে রেজওয়ান, আর সে আলমকে একটা খবর দেয় আজকে রহমানের ছেলে নাইমের ওপরে বাবুর লোকজন হামলা করবে, কারণ রেজওয়ান বাবুর দলের হয়েই কাজ করে। রেজওয়ান অনেকদিন রহমানের দলে ফিরতে চেষ্টা করেছে, আর আজকেই এটা তার জন্য সব থেকে বড় সুযোগ। তাই সে নাইমকে আজকে যে কোনো মূল্যে রক্ষা করবে। এরপর সেই বিয়ের অনুষ্ঠানে হামজা এবং আলম অতিথিদের জুস পরিবেশন করছিল। কিছুক্ষণ পর অস্ত্রওয়ালা একজন বডিগার্ড সহ সেখানে গিফট হাতে হাজির হয় নাইম, এবং তার সঙ্গে ছিল তার ছোট ভাই ফাজাল। আলম ফাজালের সাথে কথা বলছিল, ঠিক এরই মধ্যে বাইকে করে বাবুর 3 জন লোক চলে আসে। তারা বাইক থেকে নেমেই নাইমের ওপরে অ্যাটাক করে। ভাইয়ের ওপরে অ্যাটাক দেখে ছোট ভাই ফাজাল দৌড়ে সেদিকে যেতে থাকলে হামজাকে সেভ করে এবং নিজের হাতে গান তুলে নিয়ে তাদের উপরে গুলি চালানো শুরু করে। হামজা কোনো কিছু না দেখেই তাদের দিকে ফায়ার করতে থাকে, আর এর মধ্যেই বাবুর দলের একজনের গায়ে হামজার গুলি যেয়ে লাগে। এই কাহিনী দেখে সেখানে থাকা বাকি 2 জন পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে নাইমও গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিল। আলম হামজাকে বলে এই জায়গা থেকে দ্রুত পালা। তবে সে ওই জায়গা থেকে না পালিয়ে একটা অ্যাম্বুলেন্স এবং ডাক্তার ডেকে নিয়ে আসতে বলে। তারপর নাইমকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে দলবল সহ রহমান সে হাসপাতালে চলে আসে। ছোট ছেলেকে জড়িয়ে ধরে সে নাইমকে দেখতে যায়, কিন্তু নাইম ততক্ষণে মারা গিয়েছিল। রহমানের ছেলের এই অবস্থা দেখে তার সাঙ্গপাঙ্গরা মারাত্মকভাবে ফুঁসতে থাকে বাবুর পুরো দলকে সাফ করে দেওয়ার জন্য। যখন রহমান বাইরে এসে দাঁড়ায় তখন হামজাকে রক্তমাখা শার্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন আলম বলতে থাকে যে হামজাই তার হয়ে কাজ করে, আর সেই তার জীবনের ঝুঁকি নিয়ে নাইমকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপর রহমানের চাচাতো ভাই মুজাহির হামজাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। হামজা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকে। দূরে থেকে রহমান এই সকল কথাবার্তা শুনে হামজাকে 1 লক্ষ টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দিতে বলে। তবে হামজা তাকে বলতে থাকে যে আমার টাকার কোনো প্রয়োজন নাই, বরং সে একজন মুসলমান হয়ে অন্য আরেকজন মুসলমান ভাইকে বাঁচিয়েছে, এটাই তার জন্য বড় পাওয়া। হামজার বলা এই কথাটা রহমানের বেশ ভালো লাগে, তাই সে আর কোনো কিছু চিন্তা না করে হামজাকে নিজের দলে নিয়ে নেয়। যখন তারা হাসপাতাল থেকে বের হচ্ছিল তখন পাকিস্তান আওয়ামী পার্টির এক নেতা জামিল মুজাহিদকে জানায় সামনে ইলেকশন, তাই এখানে তারা যেন 2 পক্ষ কোনো ঝামেলায় না জড়ায়, কারণ এই ইলেকশনে তাদের 2 পার্টিরই সাপোর্ট লাগবে। একবার ইলেকশনটা হয়ে যাক, তারপর বিষয়টা মেটাবে। এদিকে নাইমের জানাজা শেষ হওয়ার পর বাবু রহমানকে ফোন করে ঠাট্টা করতে থাকে। এরপর হামজাকে তাদের অস্ত্রের কারখানাটা ঘুরিয়ে দেখাতে থাকে, আর তাকে বলতে থাকে পাকিস্তানে সবথেকে বড় নকল অস্ত্রের কারখানা তাদেরই রয়েছে। সেখানে একটা চেয়ার দেখা যায়, আসলে এটা রহমানের সিংহাসন, আর প্রতিটা শত্রুকে হত্যা করার পরে সে এই চেয়ারে এসে বসে দুঙ্গা নামের আরেকজন হামজাকে তাদের বাড়ির ছাদে নিয়ে যায় আর বিভিন্ন জায়গা সম্পর্কে বলতে থাকে। একটি জায়গা দেখিয়ে এসপি আসলামের কথা বললে হামজা জিজ্ঞেস করে যে এসপি আসলাম আসলে কে। তখন দুঙ্গা বলে আসলাম এখানকার সব থেকে পাওয়ারফুল এসপি। তবে হামজার ভয় পাওয়ার কিছু নেই। রহমানের দলে ঢুকে যাওয়ার পরে এবার হামজা বিশ্বস্ততার সাথে আস্তে আস্তে কাজ করতে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যেই সে রহমানের একদম বিশ্বস্ত হয়ে ওঠে। এদিকে মিডিয়া বারবার প্রচার করতে থাকে যে রহমানের ছেলে হত্যায় এখনো কেউ আটক হয়নি বা রহমানও কোনো পদক্ষেপ নেয়নি। তবে কি রহমানের গ্যাং আগের থেকে দুর্বল হয়ে পড়েছে, নাকি রহমান আরো শক্তিশালী হয়ে হামলা করার প্রস্তুতি নিচ্ছে? টিভিতে এই সকল নিউজ দেখে রহমান রেগে যেয়ে সবাইকে বলতে থাকে এখন আমাদের উচিত তার উপরে প্রতিশোধ নেওয়া। তখন রহমানের লোকজন বলতে থাকে এটা করতে গেলে ইলেকশনের সময়ে ঝামেলা বেঁধে যাবে, আর এই কারণে পিএপি তাদের দলে কোনো টাকা ইনভেস্ট করবে না। তখনই সবার মাঝে হামজা বলে ওঠে
যে টাকা পরেও ইনকাম করা যাবে, আগে প্রতিশোধ নেওয়া উচিত। যদি আমরা ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে চাই তবে বাবুর দল হয়তো আমাদেরকে আরো ছোট করবে। হামজার এই সকল কথাবার্তা রহমানের বেশ পছন্দ হয়। সকল রকম প্ল্যান করা হয় যে কিভাবে তারা বাবুর দলের উপরে আক্রমণ করবে। প্ল্যান অনুযায়ী বাবুর একটা দলের লোককে মেরে ফেলা হয়। হামজাকে যে অ্যাটাক করেছিল সেই লোককে বেশ নির্যাতন করে মারা হয়। ঠিক ওই সময়েই তারা রাস্তায় বাবু ডাকাতকে দেখে ফেলে এবং তাকেও মেরে ফেলতে চায়। হামজা এবার উজাইরাকা দিয়ে বাবুকে একটা ফোন করায় এবং নির্দিষ্ট একটি জায়গায় ডেকে পাঠায়। উজাইর এবং বাবুর গাড়ির মধ্যে মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হয়, সেখানে বাবু বেশ আহত হয়। এই অবস্থায় রহমান তাকে মারার জন্য টেপ নিয়ে যেতে থাকে। বাবু তখন নিজের জান বাঁচাতে বলতে থাকে যে রহমান, আমি তোমার বাবা হই। কিন্তু রহমান আর কোনো কথা না শুনে বাবুর উপরে আক্রমণ করে বসে এবং ছেলে নাইমকে মেরে ফেলার অপরাধে বাবুকে সবার সামনে বীভৎসভাবে খুন করে। আর সেখানেই রহমান সবাইকে বলে দেয় যদি কেউ তার বিরুদ্ধে যায় তবে তার অবস্থা হবে ঠিক এরকমই। মানে জাস্ট চিন্তা করে দেখো যে সে কি লেভেলের এক সাইকো পাবলিক, যে কিনা তার নিজের ছেলের হত্যার জন্য তার বাবাকেও ছাড় দিল না। এরপর 2007 সালের ইলেকশনে পিএপির জামিল বিজয়ী হয় আর এটা উপলক্ষে সে একটা জনসভায় বক্তৃতা করতে আসে। তখন সেখানে রহমানও এসে হাজির হয়। তবে জামিল লক্ষ্য করে যে লোকজন তার থেকে রহমানকেই বেশি সমর্থন করছে। এই কাহিনী দেখে সে বেশ লজ্জায় পড়ে যায়, কিন্তু রহমান মঞ্চে এসে জামিলের হাত উঁচিয়ে ধরে আর তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। সেখানে আরো উপস্থিত হয় খনি ব্রাদার্স এবং যারা জামিলকে জিতাতে অনেক টাকা ঢেলেছিল সেই সকল লোকজন। সেখানে তারা দুই ভাই মিলে রহমানকে বলতে থাকে যে তার যে জনপ্রিয়তা, রহমান চাইলে নিজেই ইলেকশন করে মন্ত্রী এমপি হয়ে যেতে পারে। সেখানে বলা এই কথাবার্তাগুলো জামিলের কানে চলে আসে। তবে সে এই কথার উপরে ওপরে হাসলেও তার ভেতরে একটা মারাত্মক চিন্তা ঢুকে যায়। আসলেই তো রহমানের যেই পরিমাণ জনপ্রিয়তা রয়েছে, যদি সে নিজে ইলেকশনে দাঁড়ায় তবে জামিলের পাত্তা পাওয়াই দেয়। মঞ্চে এই সকল রাজনৈতিক কথাবার্তার মধ্যে হঠাৎই হামজার নজরে আসে জামিলের মেয়ে ইয়ালিনা। সেখানে বাবার নির্বাচনী অনুষ্ঠানে মেয়ে ইয়ালিনাও এসেছিল আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে হামজা তার দিকে একদম ফিদা হয়ে তাকিয়ে থাকে। ঠিক ওই সময়ে ইয়ালিনার চোখ পড়ে হামজার দিকে আর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এই দৃশ্যটা স্বয়ং ইয়ালিনার বাবা জামিল দেখতে পায়। এটা দেখার পরে জামিল তার মেয়ের ফোনটা ছুঁড়ে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। হামজা সেই ফোনটা তুলে নিয়ে বাড়ি আসে আর পুরো ফোনটা কপি করে তার ফোনে। এরপরে রহমান তার কাজিন মুজাহিরের কাছে জানতে চায় যে খানি ব্রাদার্সের কত টাকা রয়েছে। মুজাহির বলে তাদের বিপুল পরিমাণ টাকা রয়েছে এবং তারা জাল টাকারও কারবার করে। এমনকি সামনে তারা 500,000 কোটি টাকার জাল টাকা তৈরি করে ইন্ডিয়াতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশেই দাঁড়িয়ে কথাগুলো শুনছিল হামজা। এই কথা শোনার পরে সে অবাক হয়ে জিজ্ঞেস করে যে টাকাগুলো পাকিস্তান থেকে কিভাবে ইন্ডিয়াতে পৌঁছায়। মুজাহির বলে এটা আগে বর্ডার ক্রস করে নেপালে যায় আর সেখান থেকে ইন্ডিয়ার মধ্যে ঢুকে। এখানে রহমান হামজাকে বলতে থাকে যে খানি ব্রাদার্সের সাথে সম্পর্ক করাটা কি ঠিক হবে কিনা। হামজা জানায় তাদের যেহেতু এত টাকা রয়েছে তাহলে তাদের সাথে হাত মেলানোটাই ভালো হবে। সামনাসামনি হামজা এই সকল কথা বলল, এদিকে সেই জাল টাকা পাচারের গোপন তথ্যটা সে আলমকে জানিয়ে দেয়। আলম সেটা আবার অজয় স্যানালকে জানিয়ে দেয়। খবরটা শুনে অজয় একজনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। সে বলতে থাকে যে ইন্ডিয়ান ফেক নোট তৈরির এত কাঁচামাল পাকিস্তান কোথায় থেকে পেল এবং এই জাল নোটগুলো বাজারেই বা কিভাবে ঢুকে। সে আরো বলতে থাকে নিশ্চয়ই তাদের নিজের ডিপার্টমেন্টেরই কারো না কারো হাত পাকিস্তানের সাথে সম্পৃক্ত আছে আর এখন তাদের কাজ হবে সেই লোকটিকে খুঁজে বের করা। মানে এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে ভারত যতবারই পাকিস্তানকে তাদের নিজের শত্রু বলুক না কেন, আসলে ইন্ডিয়াই তাদের নিজেদের সব থেকে বড় শত্রু। রহমান তার লোকদের নিয়ে চলে আসে খানি ব্রাদার্সের ডেরায়। সেখানে ঢুকতে হামজার চোখে পড়ে সেখানে প্রচুর ইন্ডিয়ান জাল নোট তৈরি করা হচ্ছে। রহমানকে আসতে দেখে খানি ব্রাদার্স তাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে ছিল বিভিন্ন আততায়ী গ্রুপের প্রধানরা আর একজন বিদেশিও বসেছিল। এর কিছুক্ষণ পর সেখানে আসে মেজর ইকবাল। সে হচ্ছে পাকিস্তান আইএসআই এর এজেন্ট। সে রহমানের হাতে বেশ কয়েকটা অস্ত্রের তালিকা দেয়। তারপর বলতে থাকে যে কোনো মূল্যে সেই অস্ত্রগুলো তার ডিপার্টমেন্টের প্রয়োজন আর এই অস্ত্রগুলো এমন ভাবে স্মাগলিং করে তাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে যাতে করে আইএসআই এর নাম সেখানে না আসে। কিন্তু রহমান এই ডিল করার আগে শুনতে চায় অস্ত্রগুলো কোথায় ব্যবহার করা হবে। সেখানে একজন বিষয়টা বলতে চায় না। ইকবাল পারমিশন দিলে একজন জানায় আগামী 3 অক্টোবর কয়েকজন মুজাহিদ ইন্ডিয়াতে যাবে। এই অস্ত্রগুলো তারাই ব্যবহার করবে ইন্ডিয়ার ওপরে। হামজা এই সকল কথাগুলো পাশে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। এরপর রহমান তাদের সঙ্গে ডিলে রাজি হয় এবং সে জানিয়ে দেয় একবার যদি কেউ তার সাথে ডিল করে ফেলে এই ডিল কখনো ভঙ্গ করা যাবে না আর কেউ যদি মাঝপথে এসে ডিল
ভেঙে চলে যায় তবে তার মৃত্যু ঘটবে রহমানের হাতে। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে যে রহমান আসলে কেন খানি ব্রাদার্সের সাথে হাত মেলাতে চেয়েছিল। এবার চলো তোমাদেরকে এই কাহিনীটা বলি। পরে সিনে খানি ব্রাদার্স জামিলকে ফোন করে জানায় রহমান এসেছিল তার সাথে হাত মিলাতে, কারণ সামনে সে নির্বাচনে দাঁড়াতে চায়, যার কারণে তার বিপুল পরিমাণ টাকার দরকার। আর ঠিক এই কারণেই রহমান খানি ব্রাদার্সের সাথে টাকার জন্য হাত মিলিয়েছিল। অপর পাশ থেকে জামিল বলতে থাকে যে এইবার তার খেলা দেখানোর সময় চলে এসেছে। ঠিক এই সিনের পরেই এখানে আগমন ঘটে সেই এসপি আসলামের। এই এসপি আসলাম যে কি ভয়ঙ্কর একজন মানুষ তার কাহিনী তোমরা সামনে দেখতে চলেছো। সে টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে, তবে সব থেকে স্পেসিফিক কাজ হলো টাকার বিনিময়ে সে গুপ্তচরকে মেরে ফেলতে পছন্দ করে, কারণ গুপ্তচর তার চোখের দুশ্মন। এই সময়ে আসলামকে ফোন করে জামিল। এদিকে খানি ব্রাদার্সের সঙ্গে ডিল শেষ করে রহমান বাড়ি ফিরলে হামজা জানায় খানি ব্রাদার্স তো গুপ্তচরদের স্বাধীনতা বিরোধী, আর রহমান তাদের সাথেই কিনা ডিল ফাইনাল করলো। এটা তার ঠিক হয়নি। হামজার এই সকল কথাবার্তা শুনে রহমান আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে রহমান নামের এই লোকটা আসলে নিজের মতের বিরুদ্ধে কারো মত বরদাস্ত করতে পারে না। তাই সে হামজার উপরে চড়াও হয় আর তাকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। অবশেষে উজাইর সেখানে যায় আর কোনো রকমের রহমানকে থামায়। এরপরের দিন হামজা আলমের সঙ্গে কথা বলে। হামজা তাকে বলতে থাকে 3 অক্টোবর 12 জন আততায়ী করাচি থেকে ইন্ডিয়া যাবে। যখন এই খবরটা ইন্ডিয়ায় পৌঁছায় তখন তাদের একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারা এই ব্যাপার নিয়ে বেশ ঘাটাঘাটি করার পরে বুঝতে পারে যে এই মিশনটা পরিচালনা করা হবে গুজরাটের যে কোনো একটি জায়গায়, তাই ইন্টেলিজেন্সিকে খুব তাড়াতাড়ি খবরটা জানানো দরকার। তারপর দেখানো হয় বালুচ ইউনাইটেড ফোর্সের প্রধান শিরানিকে, আর সেখানে এসে আনন্দে মেতে ওঠে রহমান। তারপর টাকার বিনিময়ে মেজর ইকবালের অস্ত্রের লিস্টটা হাতে তুলে দেয় শিরানির হাতে। অন্যদিকে এসপি আসলাম আসে মালিকের বাড়িতে, আর সেখানেই মালিক আসলামকে জানায় লিয়ারি নামক একজনের সঙ্গে ইদানিং রহমান খুব খবরদারি করছে, আর এই জন্য তাকে থামানো দরকার। এদিকে এসপি আসলাম আবার 7 বছর ধরে সাসপেনশনে আছে, আর এই সাসপেনশনটাও জামিল করে রেখেছে। মালিক আবার আসলামকে সাসপেনশন তুলে লয়ারিতে জয়েন করতে বলে, কিন্তু আসলাম এই জয়েন লেটার নিতে চায় না, বরং সে বলতে থাকে যে পুরো লয়ারি পুলিশ স্টেশন বর্তমানে রহমানের নিয়ন্ত্রণে, তাই এই মুহূর্তে সেখানে গিয়ে সে মরতে চায় না, বরং সে একটা স্পেশাল টিম গঠন করতে চায় যেখানে সব লোক তার থাকবে এবং একটা অফিসও থাকবে। এদিকে এদের দুজনের কথা দেখে ফেলে ইয়ালিনা, আর সেই সময়ে আসলাম চলে গেলে সে বাবার থেকে টাকা নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে যায়। যেই বলা সেই কাজ, এসপি আসলাম আর কোনো সময়ক্ষেপ না করে তার টাস্ক ফোর্স গঠন করে ফেলে। একদিন জামিল তার পরিবার নিয়ে রহমানের বাড়িতে ঘুরতে আসে, আর তখনই রহমান জামিলকে জড়িয়ে ধরে তার কানে কানে বলতে থাকে এসপি আসলাম আবার কিভাবে ফিরে এলো। জামিল জানায় বিষয়টা সে জানে না। এদিকে জামিলের সঙ্গে ইয়ালেনাও এসেছে, আর হামজার সঙ্গে এখন তার মন দেওয়া না হয়ে গেছে। কথাবার্তার এরই ফাঁকে হামজা ইয়ালেনাকে আলমের জুসের কারখানার মধ্যে নিয়ে আসে, আর সেখানে একটা পেপারে এসপি আসলামের ছবি দেখিয়ে ইয়ালেনাকে বলে সে ওকে চিনে কিনা। ইয়ালেনা জানায় যে এই লোকটা মাঝে মাঝে তার বাবার কাছে আসে। হামজা তখন জানতে চায় আসলাম তার বাবার কাছে এসে কি বলে, কিন্তু ইয়ালেনা বলতে থাকে যে তাদের কি কথাবার্তা হয় সেটা সে কখনোই শুনেনি। এবার হামজা বলে এরপরে যখন এই লোকটা তোমার বাবার কাছে আসবে তারা কি কথা বলে সেটা শুনে তুমি আমাকে জানাবে। এবার ইন্ডিয়ার ইন্টেলিজেন্সির ব্যুরো প্রধান অজয়কে দেখানো হয়। তার এক অফিসার তাকে বলতে থাকে তাদেরই একজন মিনিস্টারের কোম্পানি জাল নোটের মেটেরিয়াল ইন্ডিয়া থেকে পাকিস্তানে সাপ্লাই করে থাকে। হয়তো সেই ব্যক্তি পাকিস্তানের সাথে দীর্ঘদিন ধরে এই সকল চুক্তি করে আসছে, এমনকি সেই লোকের সাথে তাদের আরো বেশ কিছু অফিসারও জড়িত। এরাই হয়তো দুবাইয়ে বসে জাল নোটের ডিল করছে। এই সকল কথাবার্তা শুনে ইন্ডিয়ার ইন্টেলিজেন্সির ব্যুরো প্রধান অজয় তাদেরকে বলতে থাকে তোমরা নিজেদের মতো করে দ্রুত প্ল্যান পাস করো, যেভাবে হোক এবার এই বিপুল পরিমাণ জাল টাকার নোট ইন্ডিয়াতে ঢুকার আগে আটক করতে হবে। এরই মাঝে রহমানের সাথে করা ডিল অনুযায়ী মেজর ইকবালের অস্ত্রগুলোর ডেলিভারি ডেটও চলে আসে। তবে হঠাৎ রহমানের ছেলে অসুস্থ হয়ে পড়ে, তাই সে তার ছেলেকে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। এর ফলে সে অস্ত্রগুলো ডেলিভারির দায়িত্ব এসে পড়ে হামজা আর মুজাইয়ার কাঁধে। তারা অস্ত্র নিয়ে চলে যায় ব্রাদার্সের অফিসে, আর সেখানে গিয়ে দেখে যে তারা সবাই মিলে নামাজ পড়ছিল। এদিকে অস্ত্রগুলো দেখে ইকবাল নামের একজন লোক বেশ খুশি হয়ে যায়, আর তখনই হামজা জিজ্ঞেস করে যে আজকেই কি তারা অপারেশনে যাবে কিনা। ইকবাল তাকে বলতে থাকে যে আর কোনো দেরি নয়, অস্ত্র যেহেতু চলে এসেছে আজকের রাতেই তারা মিশনে নেমে পড়বে। কিন্তু হামজা বলতে থাকে যে তোমাদের তো 3 তারিখে অপারেশনে যাওয়ার কথা ছিল। তখন ইকবাল বলে তাদের এই অপারেশনের খবর কিভাবে জানি ইন্ডিয়ার ভেতরে লিক হয়ে গেছে, মানে তাদের মধ্যে থেকে কেউ একজন ইন্ডিয়ার দালাল হয়ে কাজ করছে। এই কথাবার্তা
কথাবার্তা শুনে হামজার একদম গলা শুকিয়ে যায়। সে ধরা পড়েই যাচ্ছিল, তবে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। এদিকে হাসপাতালে যাওয়ার পথে রহমানের গাড়ি আটকে দেয় এসপি আসলাম। তাকে ঘিরে ফেলার পরে তার গাড়িতে চারিদিক থেকে এলো পাথারি গুলি চালাতে থাকে। রহমান তার পাশে থাকা লোককে দ্রুত এই খবরটা জামিলকে জানাতে বলে এবং নিজের ছেলের জীবনের কথা ভেবে সে আসলামের কাছে সারেন্ডার করে। রহমানের এই প্রথমবারের মতো আত্মসমর্পণ দেখে রহমানকে নিয়ে ঠাট্টায় মেতে ওঠে আসলাম। এর পরের দৃশ্যে ইকবাল হামজাকে ডেকে বলতে থাকে যে চলো আজকে তোমাকে দেখাবো যে কোন বিশ্বাসঘাতক আমাদের কথাগুলো আমাদের মধ্যে থেকে ইন্ডিয়াতে যে লিক করে দিয়েছিল। এই কথা শুনে হামজার তো একদম বুক শুকিয়ে যায়। তবে শেষ পর্যন্ত হামজা ভয়ে ভয়ে তার সাথে যায়। এরপর যাওয়ার পরে দেখতে পায় যে একজন লোককে বেঁধে রাখা হয়েছে। এরপর হামজার সামনেই সেই ব্যক্তিকে বেশ কষ্ট দিয়ে মেরে ফেলা হয়। হামজা বুঝতে পারছিল না যে এই লোকটা আসলে কে ছিল। যাই হোক, সেখান থেকে যখন হামজা আর মুজাহির ফিরে আসছিল তখন দুঙ্গা ফোন করে মুজাহিরকে জানায় আসলাম রহমানকে তুলে নিয়ে গেছে। খবরটা শুনে মুজাহির সঙ্গে সঙ্গে জামিলকে ব্যাপারটা জানাতে ফোন করলে জামিল বিষয়টা কোনোভাবেই গুরুত্ব দেয় না। আসলে এই সব কিছু জামিলই করা ছিল তা তো তোমরা খুব ভালো করেই জানো। এদিকে হামজা এসে রহমানের বাড়ির কাজের লোককে গলা চেপে ধরে জানতে চায় সে কার কথায় রহমানের ছেলের খাবারে বিষ মিশিয়েছে। সেই লোকটা তীব্র যন্ত্রণায় বাধ্য হয়ে স্বীকার করে সে পাপ্পুর হয়ে কাজ করে। এদিকে সেই সময়ই ইয়ালিনা হামজাকে ফোন করে আর তাকে বলতে থাকে আসলাম তার বাবার সাথে দেখা করতে এসেছিল এবং তাদের কথাবার্তা সে ভিডিও করেছে। সেই ভিডিও এবার সে হামজাকে পাঠিয়ে দেয়। হামজা এই ভিডিওটা দেখে পুরোই একদম থমকে যায়। এই ভিডিওটি সে ফরওয়ার্ড করে পাঠায় স্বয়ং জামিলকে। ভিডিওর মধ্যে দেখা যায় আসলাম, জামিল এবং পাপ্পু মিলে রহমানকে মারারই প্ল্যান করছিল। ভিডিওটা দেখে জামিল তো একদম আকাশ থেকে পড়ে। আর তখনই হামজা জামিলকে ফোন করে বলে রহমানকে না ফিরে ফেলে ইয়ালিনাও আর কোনোদিন বাসায় ফিরবে না, কারণ ইয়ালিনা এখন হামজার হাতে বন্দী রয়েছে। অন্যদিকে গাড়িতে নিয়ে যেতে যেতে আসলাম রহমানকে প্রচুর পরিমাণ টর্চার করছিল। এক সময়ে তাকে এনকাউন্টার করতে গেলে তখনই জামিল তাকে ফোন করে আসলামকে ওই ভিডিওটা পাঠিয়ে দেয় আর রহমানকে মারতে নিষেধ করে। তবে আসলাম আর তার কোনো কথা শোনে না। যখন হামজাকে জানানো হয় যে আসলাম রহমানকে ছেড়ে দেবে না, এবার হামজা আসলামের লোকেশন জানতে চায়। এরপরে জামিলের কাছ থেকে আসলামের লোকেশন জানতে পেরে হামজা সেদিকে যাওয়া শুরু করে। সেখানে পৌঁছানোর পরে হামজা সেই টাস্ক ফোর্সদের অফিসারদের মারতে থাকে এবং তাদেরকে মারতে মারতে এক জায়গায় বেঁধে ভিডিও করে সেই ভিডিওটা এবার আসলামকে দেখায়। এটা ছিল আসলে আসলামের জন্য একটা থ্রেট। এই ভিডিওটা দেখার পরে এবার বাধ্য হয়ে আসলাম রহমানকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আসলাম হাসি মুখে তার দলের সঙ্গে ফিরে আসে। এদিকে আসলাম হামজাকে দেখা করতে বলে। হামজাও সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। রহমানের ছাড়া পাওয়ার খবরে তার ভক্তরা তার বাড়ির সামনে ভিড় জমায় এবং সেখানে রহমান হামজার প্রতি তার কৃতজ্ঞতা জানায়। সে বলতে থাকে যে তোমার মতো একজন কর্মী পেয়ে আমি আসলে কৃতজ্ঞ। এক পর্যায়ে রহমান হামজার কাছে জানতে চায় সে টাস্ক ফোর্সের লোকেশন কোথায় পেল। হামজা জানায় এটা সে জামিলের কাছে পেয়েছে। এই সময় উজাইরা রহমানকে বলে হামজা জামিলের মেয়েকে পটিয়ে ফেলেছে আর তার মেয়ে এখন হামজার বাড়িতেই রয়েছে। এখানে হামজা জানায় যে ইয়ালিনা এইগুলোর সাথে জড়িত নয়, বরং হামজা তাকে ভালোবাসে। এর পরের দৃশ্যে চলে যায় ইয়ালিনার কাছে। সে হামজার জন্য ঘরে অপেক্ষা করছিল। এর পরের দিনই হামজা সহ রহমান খানি বাদার্সের ডেরায় ঢুকে। ওই সময়ে ইকবাল তার সাঙ্গপাঙ্গদের সহ আততায়ীদের ইন্ডিয়াতে অ্যাটাকের একটা ভিডিও দেখাচ্ছিল। আর এই নিউজ দেখিয়ে দেখিয়ে সেখানে পাঠানো মুজাহিদদের বিভিন্ন দিক নির্দেশনাও দেওয়া হচ্ছিল। এমন দৃশ্য দেখে হামজা বেশ অবাক হয়ে যায়। আর সেখানে উপস্থিত অন্যরা তখন খুব আনন্দিত ছিল। হামজা সেখানে দেখতে পায় কদিন আগে সে যাদেরকে অস্ত্র দিয়েছিল তারাই হামলা করেছে মুম্বাইয়ের এক হোটেলে। আর তখনই হামজার চোখে ভেসে ওঠে তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এক নির্মম ঘটনা। এদিকে অজয় সোনাল এই মামলার কিছু তথ্য হাতে পেয়ে যায়। যাই হোক, সেই জায়গা থেকে হামজা মনের ভেতরে এক কষ্ট নিয়ে আলমের কাছে আসে। পরে সে আলমকে বলতে থাকে অস্ত্র সাপ্লাইয়ের এই গোপন তথ্যটি সে তো অনেক আগেই তাদেরকে জানিয়েছিল, তাহলে কেন তারা সেটা প্রোটেক্ট করতে পারেনি। তখন আলম বলে তার কাছে তথ্য ছিল 3 অক্টোবরে হামলা, কিন্তু হামলা হয়েছে 11 নভেম্বরে। আর আততায়ীরা এই খবরটা আগে থেকেই কিভাবে যেন জেনে গিয়েছিল, তাই তাদের আর করার মতো কিছুই ছিল না। সারাদিন শেষে হামজা যখন বাড়িতে ফিরে তখন সে দেখে ইয়ালিনা তখনও তার জন্য বসে রয়েছে। এখানে হামজা বুঝতে পারে ইয়ালিনা তার জন্য অপেক্ষা করতে করতে বেশ বিরক্ত হয়ে গেছে। তখন হামজা তাকে বলতে থাকে সে এই পাকিস্তানে কাজ করতে এসেছে, তাই তার সঙ্গে থাকতে হলে এই সকল কিছু মেনে নিয়ে চলতে হবে। তবে ইয়ালিনা যদি এই সকল কিছু মেনে নিতে না পারে তবে সে চাইলে এখান থেকে চলে যেতে পারে। ইয়ালিনা তাকে বলতে থাকে যে আমি ইতিমধ্যেই তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার জন্য আমি অপেক্ষা করতে পারবো। যার কারণে ইয়ালিনা সেখানেই থেকে যায়। এর 2 বছর
বছর পরে সালটা 2009 সাল। এক বিশাল জনসভার মধ্যে রহমান এসে উপস্থিত হয়। এরপরে সে বলতে থাকে যে এই ইলেকশনে সে প্রার্থী হবে। এই কথা শুনতে পেয়ে জামিলের একদম কলিজা শুকিয়ে যায় এবং তার সাথে বসে থাকা আসলামও বুঝতে পারে যে যদি রহমান ইলেকশনে জিতে যায় তবে তার সাথে কি ঘটতে পারে। তবে এই খবরে ইয়ালিনা বেশ খুশি হয়, কারণ সে জানতো তার বাবা একটা খারাপ মানুষ। এদিকে হামজা জামিলকে তার বাসায় ডেকে আনে, আর সেখানে জামিল জানায় সে তার নির্বাচনে এমন লোকদের সঙ্গে নিয়েছে যারা তার থেকে বেশি ক্ষমতা রাখে, তাই এবার ইলেকশনে এমন কাউকে জিতাতে হবে যে তার বিরুদ্ধে কথা বলবে না। হামজা বুঝতে পারে যে এটাই তার জন্য মোক্ষম সুযোগ, তাই সেও সাব জামিলকে বলে দেয় যদি তুমি আমার সাহায্য চাও তবে তোমার মেয়ের সাথে আমাকে সয় সম্মানে বিয়ে দিতে হবে। হামজার এই প্রস্তাবে জামিল সাথে সাথে রাজি হয়ে যায়। এর কয়েকদিনের মধ্যেই জমকালো ভাবে বেশ ধুমধাম করে হামজার সাথে আলিনার বিয়ে হয়। এই বিয়েতে আবার সেখানে মেজর ইকবাল, রহমান সহ অনেকেই উপস্থিত হয়। ইকবাল আগামী 15 আগস্ট পাঞ্জাবে অ্যাটাক করার জন্য প্রস্তাব তোলে। কথাটা শুনে রহমান অস্ত্র দিয়ে সাহায্য করতে চায়। হামজা এই সকল কথাবার্তা শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সেখানে উজায়ারা মাতাল থাকায় হামজার ডায়েরি দেখে 9 তারিখ অস্ত্র ডেলিভারি করতে চায়। তবে সেদিন আবার রহমানের জন্য একটা অর্ডার সাপ্লাইয়ের ডেটও ছিল। ঠিক সেই রাতেই হামজার ডায়েরিতে রহমানের নাম লিস্ট করে, অর্থাৎ হামজা এবার রহমানকে মেরে ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে পড়ে। এরপর সে প্ল্যান মোতাবেক বালুচ ফোর্সের প্রধানের কাছে যায়। তাকে বলতে থাকে যে আগামী 9 তারিখ যেন অস্ত্র সবকিছু রেডি রাখা হয়। সেখান থেকে ফিরে আসার সময় হামজা সেখানে অনেকগুলো কবর দেখে। এরপর সে এই কবরের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বালুচ ফোর্সের প্রধান জানায় যে আইএসআই এর কিছু লোকজন সেখানে পানিতে বিষ মিশিয়ে একটা স্কুলের সকল বাচ্চাদেরকে মেরে ফেলেছিল। 9 আগস্ট রহমান একটা প্রজেক্ট উদ্বোধন করতে আসে। তখন বালুচ ফোর্সের প্রধান উজাইরকে কল করে তাদের অস্ত্রের ডেলিভারি বুঝে নিতে, আর উজাইর হামজাকে রহমানের সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে অস্ত্র নিতে চলে যায়। এদিকে হামজা তখন রহমানের গাড়ি চালাচ্ছিল, আর সেখানেই রহমান ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। ঠিক তখনই হামজা সেই গাড়িটা একটা জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে, আর এটা সে আগে থেকেই আসলাম ও মালিকের সঙ্গে প্ল্যান করে বসেছিল। হঠাৎ ঘুম ভাঙলে রহমান দেখতে পায় যে তাদের গাড়ি অচেনা একটি রাস্তার মধ্যে চলছে। হামজাকে এটা জিজ্ঞেস করলে সে জানায় রাস্তায় জ্যাম থাকায় সে শর্টকাট এই রাস্তায় বেছে নিয়েছে। রহমান জিজ্ঞেস করতে থাকে মোটরসাইকেলে আমার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা কোথায়। হামজা বলে তারাও জ্যামের মধ্যে রাস্তায় আটকা পড়েছে। এরপর রহমান উজায়ের কথা জিজ্ঞেস করে, আর হামজা জানায় আজ অস্ত্র ডেলিভারি ডেট ছিল, তাই উজায়েরা সেখানে অস্ত্র নিতে গিয়েছে। রহমানের মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহ হয়, আর সে হামজাকে গাড়ি থামাতে বলে। কিন্তু হামজা না থামাতে চাইলে রহমান আর তার লোক হামজার উপরে আক্রমণ করে বসে। আর তখনই গাড়ির কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে, আর সুযোগ বুঝে হামজা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আসলাম ততক্ষণে তার দলবল নিয়ে সেদিকে রওনা হয়। এর কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেল নিয়ে আসা রহমানের লোকজন তার গাড়িটা খুঁজে পায়। রহমান এবং দুঙ্গা তখনও গাড়ির ভেতরেই ছিল। রহমান মোটরসাইকেলওয়ালাকে হামজার পেছন নিতে বলে এবং তাকে মেরে ফেলতে বলে। অন্যদিকে সেখানে আসলাম উপস্থিত হলে রহমান ও আসলামের মধ্যে মারাত্মক রকমের বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই বাইকার হামজাকে খুঁজে পায়, আর তাদের মধ্যে শুরু হয় মারাত্মক মারামারি। কে যখন রহমান আসলামের সঙ্গে পারছিল না তখন সে দুঙ্গাকে গাড়ির দায়িত্ব দিয়ে জঙ্গলের মধ্যে পালাতে থাকে, আর এটা জানতে পেরে আসলামও জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তবে নেড়ে মাথা দুঙ্গা 2 হাতে পিস্তল নিয়ে একাই সবাইকে গুলি করে টপকাতে থাকে। তবে এক পর্যায়ে এর মধ্যেও সে গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে রহমানের বাইকার আর হামজার মধ্যে চলতে থাকে মারাত্মক রকমের ধস্তাধস্তি। একসময় হামজা সেই বাইকারকেও মেরে ফেলতে সক্ষম হয়। এদিকে জঙ্গলের ভেতরে গোলাগুলি করতে গিয়ে গুলি শেষ হলে রহমান আর আসলাম এবার হাত দিয়ে শুরু করে কঠিন লড়াই। যখন রহমান মার খাচ্ছিল ঠিক সেই সময়ে হামজা সেখানে চলে আসে। এরপর হামজা সেখানে এসে সেও রহমানের ওপরে লাফিয়ে পড়ে। রহমান হামজাকে তার নিজের ভাইয়ের মতো স্নেহ করত, এই কারণে রহমান হামজাকে আর কোনো আঘাত করতে পারছিল না। কিন্তু এই জায়গাতে হামজা আসলে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। সে আস্তে আস্তে রহমানের বিশ্বাসটা অর্জন করেছিল, তবে সে এই বিশ্বাস অর্জন করেছিল শুধুমাত্র রহমানের বিশ্বাস ভাঙার জন্য। যাই হোক, এখানে রহমান হামজাকে কোনো কিছু না করলেও হামজা তাকে ছেড়ে দেয় না। সে রহমানকে মারতেই থাকে এবং এক পর্যায়ে রহমানকে মেরে আধমরা করে ফেলে। যখন হামজা রহমানকে মারছিল ঠিক পেছন থেকে এই সময়ে আসলাম এসে রহমানকে গুলি করে ফেলে। গুলিটা সে এমন প্ল্যান করে যাতে হাসপাতাল যাওয়া পর্যন্ত রহমান বেঁচে থাকে। এরপর হামজা বিষয়টা অন্যভাবে বোঝানোর জন্য রহমানকে একটা অটোতে তুলে নেয়। এরপরে তাকে হাসপাতালে নিতে থাকে, আর যাওয়ার সময় উজায়রাকে ফোন করে বলতে থাকে রহমানের পেটে গুলি লেগেছে। উজায়রা তখন রাস্তা থেকে তার অস্ত্রের ডিল ফেলে রেখেই ব্যাক করে হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছানোর পরে উজায়রা দেখতে পায় হামজা তখন রহমানকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু
হুজাইরা হসপিটালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হুজাইরাকে দেখেই হামজা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে মিডিয়ার সামনে সেই অটো চালক জানায় হামজা রহমানকে বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা করেছে। আসলে এই সকল কিছুই ছিল হামজার সাজানো একটা নাটক মাত্র। ইতিমধ্যে মিডিয়ায় রহমানের মারা যাওয়ার খবর প্রকাশ পেতে থাকে, আর এটা দেখে মেজর ইকবাল মনে মনে বেশ কষ্ট পায়। অন্যদিকে আলম তো এই খবরটা শুনে মারাত্মক খুশি হয়ে পড়ে, কিন্তু ইয়ালিনা হামজার জন্য তখনও দুশ্চিন্তা করছিল। ঠিক কিছুক্ষণ পরে হামজা তার বাড়িতে ফিরে আসে। তারপর হামজা তার সেই ডায়েরিটা বের করে, আর তখনই সেখানে দেখানো হয় অপারেশন ধুরন্ধরের বিষয়ে, যেটা শুরু হয়েছিল 2002 সালে। সেখান থেকে আমরা জানতে পারি যে এই অপারেশনের মূল থিম ছিল ভারতীয় এজেন্টরা পাকিস্তানে ঢুকে তাদের লোকদের সাথে মিশে যেয়ে তাদের সঙ্গে কাজ করবে এবং সকল কথা ভারতে পাচার করবে। এতে অবশ্য তাদের মৃত্যু ঝুঁকিও ছিল। আর এই ডায়েরি থেকে সব থেকে বড় টুইস্টের যে ব্যাপার জানা যায় সেটা হলো এই হামজার নাম। আসলে তার নাম হামজাও নয়, তার আসল নাম হচ্ছে জসকৃত সিং। যাই হোক, ওই জায়গা থেকে আবারও মুভির কাহিনীতে ফিরে আসা হয়। সেখানে হামজা তার ডায়েরি থেকে রহমান ডাকাতের নাম কেটে দেয়। সেই ডায়েরিতে দেখা যায় এরকম আরো বেশ কয়েকটি নাম রয়েছে যাদেরকেও প্ল্যান করে ধীরে ধীরে মেরে ফেলা হবে এবং অপারেশন ধুরন্ধর শেষ করা হবে। আর এই জায়গা থেকেই এই মুভির সমাপ্ত হয়। সত্যি কথা বলতে এই মুভিটা এক্সপ্লেন করার কোনো ইচ্ছে আমার ছিল না, যেখানে পাকিস্তানকে স্বয়ং জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, সকলের কাছে অনুরোধ থাকবে এটাকে জাস্ট একটা মুভি ভেবেই এখানেই শেষ করে দেওয়ার জন্য। কেউ এটাকে পার্সোনালি নেবে না, অনুরোধ রইল। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে